শুধু দর্শক, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার পর ফেস দ্য পিপল আপনাদের সামনে নতুন করে আবার হাজির হয়েছে। আপনারা সবাই নিশ্চয়ই ভালো ছিলেন, সুন্দরভাবে ঈদ কাটিয়েছেন। এই করোনা মহামারীর সময়ে ঈদ আনন্দ আসলে একটি কঠিন ব্যাপার, তবুও আমরা সবাই একটু হলেও পরিবারের সাথে সময় কাটানোর চেষ্টা করেছি এবং ঈদ শেষে আবারও সবাই কর্মময় জীবনে ফিরে আসার চেষ্টা করছি। তবে সবাই অবশ্যই যার যার স্থান থেকে নিরাপদ, সামাজিক দূরত্ব সহকারে অন্যান্য যে জীবনকে রক্ষা করার যেসব উপায় আছে সেগুলোকে অবলম্বন করে অবশ্যই সবার মতো করে চলছেন। আমি এ পর্যায়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার এই অনুষ্ঠান দেখার জন্য। ঈদের পর আবারও শুরু করেছি প্রতিদিনকার টক শো ফেস দ্য পিপল। দর্শক, আজকের এই ঈদের পর যে ফেরার আনন্দ, সে আনন্দের সাথে আমি আরো যুক্ত করছি দুজন প্রিয় অতিথিকে আপনাদের সামনে হাজির করেছি। আপনারা সবাই এই দুজন অতিথিকে চেনেন। ওনারা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী প্যানেলের দুজন প্রভাবশালী সদস্য। আমি তাদের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি। আর আজকে এই অনুষ্ঠান থেকে আপনারা বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং তারা কিভাবে ঈদ কেটেছে, করোনাকালীন সংকটকে তারা কিভাবে দেখছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা আলোচনা করব। দর্শক, আপনারা অবশ্যই আপনাদের টাইম লাইনে এই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আমি প্রথমে যেতে চাওয়ার আগে আমি একটু জিজ্ঞাসা করি, কুশল বিনিময় করি। আমি দুজন সম্মানিত অতিথি আমার সাথে আছেন। সেলিমা রহমান আপা, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ঈদ মোবারক। ঈদ মোবারক। আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে যুক্ত হওয়ার জন্য। এরপরে রয়েছেন ইকবাল হাসান মাহমুদ টুকু। জনাব টুকু ভাই, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয় আমাকে? ঈদ মোবারক। জি, ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে যাচ্ছি তাহলে সেলিমা রহমান আপনার কাছে। আপা, আপনি কেমন ছিলেন? ঈদ কেমন কেটেছে এবং আপনার বর্তমান যে সংকট যাচ্ছে, সেই সংকটকালীন সময়ে বাংলাদেশ এবং আমরা এই পুরো বাংলাদেশ যে জাতি, মুসলমান জাতি, প্রায় বহু 100 বছর পর এরকম একটা সংকটের মধ্যে দিয়ে ঈদ পালন করছে। এটা দ্বিতীয় ঈদ এবছর। রোজার ঈদও গেছে একই সময়ে, একই সংকটে। এবার এটা কোরবানির ঈদও গেল এরকম। আপনার কাছ থেকে জানতে যাচ্ছে অনুভূতিটা কেমন ছিল, কেমন ভাবে কাটিয়েছেন, শঙ্কা আশঙ্কা সবকিছু নিয়ে আপনি একটু আপনার মতামত ব্যক্ত করবেন এবং বর্তমান সময়ে যে সংকটটাকে কিভাবে সরকার মোকাবেলা করছে সেটাকে কিভাবে আপনি মূল্যায়ন করছেন। সেলিমা রহমান আপা, আপনি বলবেন। ধন্যবাদ সম্মানিত সঞ্চালক, এবং এখানে উপস্থিত আছেন আমাদের স্থায়ী কমিটির একজন সদস্য জনাব ইকবাল মাহমুদ টুকু, এবং সামনে যে সমস্ত দর্শক যারা শুনছেন কিংবা দেখছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক এবং আসসালামু আলাইকুম। আসলে খুব কঠিন একটা দুঃসময়ের মধ্যে কিন্তু এবার ঈদুল আজহাটা এসছে, এবং যখন এই করোনার বলে যে ভাইরাসের কারণে সারা বাংলাদেশ, এবং শুধু বাংলাদেশ কেন, সারা বিশ্ব যখন স্তব্ধ, জীবনের গতি থেমে গেছে, সেই মুহূর্তে আমাদের কাছে এসছে হলো ঈদুল আজহা। এবারের কোরবানি ঈদটা সম্পূর্ণ একটু ব্যতিক্রম এবং অন্যরকম। এবার আমরা যেটা দেখলাম, কারণ ঈদে সাধারণত আমরা ঈদুল আজহা, রোজার ঈদও গিয়েছে, তখন কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছিল, কিন্তু এখন কিন্তু মানুষ অনেকটা ওপেন হয়ে গেছে। অর্থাৎ লকডাউন কোনো কিছু তারা মানছে না। আমরা দেখতে পাচ্ছি যে একদিক দিয়ে দেখলাম ঈদের সময় চারিদিকে সরকার তো বিভিন্ন ধরনের মানার জন্য মানুষকে করছে, তা সাধারণ মানুষ তো মানছে না। আপনি কি মনে করেন সরকার কি সঠিকভাবে মানুষকে মানার জন্য ওইরকম ব্যবস্থা নিচ্ছে, বা কেন মানুষ মানছে না? সরকার তো কোনোদিনই, মানে করোনা যখন ডিক্লেয়ার করেছে, যখন এটা মহামারী রূপে যখন বিশ্ব সংস্থা ডিক্লেয়ার করলো, সেই সময় কিন্তু সরকার এটাকে আমলে নেয় নাই। তারা তাদের যেগুলো কাজ সেগুলো রীতিমতো তারা সেই কাজ করে গেছে। সরকার করোনাতে কারা মারা গেল, কারা মারা গেল না, এগুলো নিয়ে কোনো সময় চিন্তিত নাই। কারণ সেই কারণে দেখা গেছে, যখন আমাদের করোনাতে যখন লকডাউন না বলে ছুটি দিয়ে দিল, সেই ছুটির পরে যখন সারা বাংলাদেশে করোনা ছড়িয়ে পড়লো, সেই তাদের চিকিৎসা কোনো ব্যবস্থা নাই, তার হাসপাতালে ভর্তি ব্যবস্থা নাই, ডাক্তারদের কোনো মানে সুরক্ষা নিরাপত্তা, তাদের নিরাপত্তা কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থাই কিন্তু সরকার করে নাই। এখন এমন একটা অবস্থা হয়েছে, সরকার লকডাউন ঘোষণা করলেও আমাদের যে জনগণ কিন্তু সেটা মানছে না। মানে তারা এখন আস্থা হারিয়ে ফেলছে। কারণ তারা যখন 3 মাস তারা ছিল, তাদের জীবিকা প্রায় শেষ, তাদের যে জীবন সংগ্রামে
তারা কি খেয়ে বাঁচবে, তাদের যে বাঁচার অধিকার, সেটা সরকার চিন্তা করছে না। এমন একটা অবস্থা তারা নিয়ে এসছে বাংলাদেশকে, যখন আমাদের সরকার রীতিমতো একটা প্রহসন মতো দাঁড় করিয়েছে সবাইকে। কারণ তারা অনেক কিছু ঘোষণা দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, চাল চাল কি ত্রাণে চাল দিচ্ছে, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই করোনাটা সরকারের কাছে, সরকারের কিছু আশীর্বাদ পুষ্ট লোকের কাছে এটা একটা ব্যবসা হিসাবে পরিণত হয়েছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি যন্ত্রপাতি আপনি আপনি আটককৃত শাহেদকে নায়ক বলেছেন, সেই নায়কটাও বা কেন বলেছেন? কি আমি নায়ক বুঝিনি। মানে ও বর্তমান কিছুদিন আগে একটা ইয়েতে অনুষ্ঠানে বলেছেন যে নায়ক বলতে মানে বর্তমানে সে একজন নায়কের মতো নায়কের নায়কের মতো চতুর্দিকে এখন কিন্তু সেলিব্রিটি, এখন তো সে আচ্ছা রীতিমতো সেলিব্রিটি একটা আছে, নায়ক, হ্যাঁ হ্যাঁ সেটাই। সে তো একটা সেলিব্রিটি, কাজে তাকে নায়ক বলা চলে। আর নায়ক না হলে এইভাবে সে সবার চোখের আড়ালে, আড়ালে কি সেই বলতে বলে আমি বলবো প্রকাশ্যে, কিন্তু তা সরকার থেকে তো সেই শাহেদকে বিএনপি করতে এই সময় এটাও দাবি করেছিল, সেটা কিভাবে দেখছেন? আমি টুকু ভাইয়ের কাছে যেতে চাই, আপা আপনার কাছে আবারও আসবো। টুকু ভাই সে যে, জি আপনাকে ধন্যবাদ। ইকবাল হাসান মাহমুদ টুকু, আপনি বিএনপি সরকারের আমলে অনেক অনেক প্রভাবশালী মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, আপনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ছিলেন, আপনি কৃষি প্রতিমন্ত্রী ছিলেন, এবং আপনার একটা বিশাল প্রভাব রয়েছে। তো সেক্ষেত্রে আপনার প্রথমত আপনি ঈদ কেমন ভাবে কাটিয়েছেন সেটা তো বলবেই, কিন্তু আমার খুব আপনাকে পেয়ে আজকে বেশি আমি আনন্দিত এই কারণে যে আপনারা তো দিক নির্দেশনা দেন, আপনারা দুজনেই বর্তমানে স্থায়ী কমিটিতে দুজন ঢুকেছেন জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে প্যানেল যেটাকে বলা হয়, যেখান থেকে মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, বাংলাদেশের মানুষের ভাগ্য নির্ধারণ করা হয়, যেখানে বিএনপির নেতাকর্মীদের ভাগ্য নির্ধারণ করা হয়। বাংলাদেশের প্রভাবশালী বিরোধী দল বলতে আমরা বিএনপি কে বুঝি। সেই বিএনপি যদি ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়, সেখানে আপনাদের ভূমিকা হলো ছায়া সরকারের ড্রাইভারের ভূমিকা আপনাদের থাকা দরকার। কিন্তু আমরা দেশের পরিচালনার ক্ষেত্রে যে ছায়া সরকারের যে ভূমিকা রাখা দরকার বা যেটা আমরা প্রয়োজন মনে করি, সেই ভূমিকায় আপনাকে দেখতে পাচ্ছি না। আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? কারণ সরকার, একটা দেশ ভালোভাবে চলতে হলে যেমন সরকারের ভূমিকা থাকা দরকার, তেমনি ছায়া সরকারের ভূমিকাও একইভাবে প্রয়োজন। সেক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কি বা কেমন পরিকল্পনা আছে, এটাও আপনি বলবেন দয়া করে বর্তমান সংকট সহকারে। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু। ধন্যবাদ আপনাকে। আমি দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়ে এবং আপনাকে ঈদের শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শুরু করছি। এর আগে আপা বলেছেন আমাদের ব্যাপারে, উনি বক্তব্য দিয়েছেন এবং এই সরকারের যে এই যে প্যান্ডেমিক হ্যান্ডলিং এর তারা যে চরম ব্যর্থ হয়েছে সেটা সম্বন্ধে আপা কিছুটা টাচ করেছেন। আমি শুধু একটা জিনিস যোগ করতে চাই, এই সরকার যখন এই করোনা আমাদের দেশে আসার আগে, যখন চায়নাতে কিন্তু আজকে টুকু ভাই সরি, আজকে কিন্তু দাবি করেছে যে সরকার আপনি যোগ করবেন ডেফিনেটলি আপনার কথার সাথে, আপনি বলবেন। আপনার এই কথার সাথে আমি একটু আপনাকে যুক্ত করছি, সেটা হলো যে ওবায়দুল কাদের সাহেব কিন্তু আজকে একদম প্রমাণ সহকারে আজকের পত্রিকা এসছে যে সরকার শতভাগ সফল হয়েছে এবং সারা বিশ্ববাসী এই বাংলাদেশকে নিয়ে প্রশংসা করে এই ধরনের দাবি করেছে। সেটা বলবো আপনি কি বলতে? জি, ওটা তো ওরা দাবি করে, কিন্তু আসলে কি তাই? আসলে তা না। কেননা বাংলাদেশেও কিন্তু ভিয়েতনামের মতো হতে পারতো যদি সরকার প্রথম থেকে হোমওয়ার্কটা করতো। হোমওয়ার্ক না করে আমাদেরকে 26 তারিখের পথে ছুটি দিয়ে বলা হলো যে ঘরে থাকার জন্য বলছে। যদি একটা সরকার যদি আমার দেশের মানুষের মানসিক অবস্থা না বুঝে, ছুটি মানে বাড়ি যাওয়া, মানুষ হই হই করে বাড়ি চলে গেল, বাড়ি যেয়ে গ্রামে গঞ্জে এই অসুখটা ছড়াই দিল। তারপরে আবার রোজার মধ্যে আবার গার্মেন্ট খুলে দিয়ে তাদেরকে আবার ডেকে নিয়ে আসলো, আবার তার 10 দিন পরে আবার ঈদের ছুটি হলো, তারা আবার চলে গেল। আচ্ছা, এই যে একটা মিসম্যানেজমেন্ট তারা করলো, তারা যদি প্রথম দিন থেকে লকডাউন কথাটা ব্যবহার করে, লকডাউন করে কারফিউ দিয়ে যদি গরিব মানুষের ঘরে খাবার পৌঁছায় দিয়ে যদি 1 মাস 1.5 মাস যদি রাখতো, তাহলে আমাদের দেশে যত মানুষ মারা গেছে, আমি তো করোনা কমিটির আহ্বায়ক, আমি পুরো দেশের মনিটর করি। আমি এখন যে ঘরে ঘরে এখন আর মানুষ হসপিটালে যায় না, কারণ হসপিটালে যায় না, আমাদের দেশে একটা প্রবাদ হয়ে গেছে, হসপিটালে গেলে মানুষ মারা যায়, বাড়িতে থাকলে মানুষ বাঁচে।
আর হসপিটালে গেলে মানুষ মারা গেলে প্যাকেট করে কবরস্থান থেকে বাড়িতেও আসতে পারে না, আর বাড়িতে থাকলে মরলে তাও আত্মীয় স্বজনদের মরে দাফনতে হবে, যার ফলে আর মানুষের হসপিটালে যায় না, টেস্ট করতেও যায় না, কারণ টেস্টের সম্বন্ধে যত এই বিভ্রাট সৃষ্টি করছে মানুষ আর টেস্ট করতেও যায় না। সুতরাং এগুলো না করার ফলে ওইটা হইতে পারে নো টেস্ট নো করোনা। তো আওয়ামী লীগের তাই টেস্ট নাই, করোনাও নাই। 2000 লোকের টেস্ট করলে তো আর করোনা পাওয়া যাবে না। হ্যাঁ, এই যে সেক্ষেত্রে আপনাদের ভূমিকা নিয়েও প্রশ্ন আছে সাধারণ মানুষের মনে, পাশাপাশি আমরা- সরকার থেকেও বলা হচ্ছে আপনাদের ভূমিকা তেমন ভাবে দেখা যায় জি। না, আমরা ভূমিকা, অপোজিশনের ভূমিকা কি করবো? আমরা কি টেস্ট করাতে পারবো? আমাদের টেস্ট করার মতো আপনার মানুষের পাশে দাঁড়ানোর ভূমিকা বা আপনাদের বিরোধী দল হিসেবে যে 2 ভূমিকা রাখা কোটি দরকার মানুষকে সেটা আমরা রিলিফ দিছি, 2 কোটি মানুষকে আমরা রিলিফ দিছি এবং হিসাব আমরা এই সবাইকে দেখাই দিছি আমরা কিভাবে আমরা রিলিফটা দিছি। আমরা 38 লক্ষ পরিবারকে আমরা রিলিফ দিছি এবং তাতে দাঁড়ায় 2 কোটি মানুষের বেশি রিলিফ দেওয়া হয়েছে, এটা হিসাব করে আমরা দিয়ে দিছি আমরা প্রতিটি ডিস্ট্রিক্টের। তো যাই হোক, আর এইভাবেই তো পাশে দাঁড়ান ছাড়া তো উপায় নেই। আর আমরা যারা সিনিয়র আছি, আমাদের এই সংক্রামক ব্যাধিটা হলো বয়স্ক লোকের জন্য সবচেয়ে ডেঞ্জারাস, সেখানে আমাদের জন্য মুভ করা তো একটু ডিফিকাল্ট। কিনা আপনারা ব্যক্তিগতভাবে না হন, আপনাদের যারা দলীয়ভাবে সাংগঠনিকভাবে যে আমাদের ছেলেপেলেরা যেভাবে রিলিফ ওয়ার্ক করেছে, আমাদের ছেলেপেলেরা যেভাবে গেছে, সেগুলো তো এই সোশ্যাল মিডিয়াতে হাজারো হাজার আসছে, আমরা করেছি। কিন্তু সরকারের যে দায়িত্বটা, এটা আমার উপরে চাপিয়ে দিয়ে সরকারের দায়িত্ব পাশ কাটে গেলে তো হবে না। সরকারের দায়িত্ব ছিল এই যে বস্তির লোকগুলা, এই বস্তির লোকগুলা যে রিক্সা চালায়, যে দিন মজুর, তার পক্ষে যে লাইন দিয়ে 300 টাকা 500 টাকা দিয়ে করোনা টেস্ট করা সম্ভব না। কেন এই বস্তিগুলোতে র্যান্ডম স্যাম্পলিং করার জন্য তারা র্যাপিড টেস্ট এটা করে নাই? করলেও তো একটা কিছু বোঝা যাইতো যে এই বস্তিগুলোর মধ্যে এই করোনা কতখানি আছে। আমাদের ইমিউন পাওয়ার আছে, বস্তিগুলোতে এখনো সেভাবে ছড়ায়নি, আমরা এই পর্যন্ত ছড়াই না, খবর পাইনি, টেস্ট না করে ছড়াই নাই তো। সেটা যে ওখান থেকে অসুস্থ হওয়ার মতো তো কাউকে দেখা যায়নি যে অসুস্থ হয়েছে, এখন মৃত্যুর খবর শোনা যায়। হ্যাভ ইউ চেকড ইট? মৃত্যুর খবর আমরা মিডিয়াতে যেটা পেয়েছি আর কি, মিডিয়াতে কতজন মারা যাচ্ছে, কত খবর হচ্ছে। আমি শুধু একটা খবর দিই, আমার এক বন্ধুর হাজবেন্ড মারা গেছে, সে তাকে যেখানে কবর দিয়ে আসছে সেই কবরস্থানে এই যে ঈদের পরে তার ছেলে গেছে জিয়ারত করতে, যে ওখানে যে দেখে আসছে ওর কবরের পরে না হলো আরো 300-400 কবর হয়ে নতুন কবর হয়েছে। এই কবরগুলো কি সব হার্ট অ্যাটাকে মারা গেছে, সব নিউমোনিয়া হয়ে মারা গেছে, কেউ করোনায় মারা যায়নি? আসলে হিসাব নাই, ঘরে ঘরে কত মারা যাচ্ছে হিসাব নাই। এগুলো হিসাব যদি ঠিক মতো তথ্য যদি না হয়তো, এখানে যেখানে বলা হচ্ছে টেস্ট টেস্ট টেস্ট, বারে বারে বলা হয়েছে, কই টেস্ট কই? আমার এই 16 কোটি মানুষ, 16 কোটি মানুষের মধ্যে আমি এখন টেস্ট করছি 14,000 লোকে। 14,000 লোকের যে পার্সেন্টেজ বের হইতেছে, সেই পার্সেন্টেজ অনুসারে তো পৃথিবীর হাইয়েস্ট করোনা বাংলাদেশে আছে। জি, আপনার কাছে আমি আবারও আসছি এই পর্যায়ে। জি, সরকার মানুষের দায়িত্ব নেবে না বিধায় তারা কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করে নাই, তারা কারফিউ বা লকডাউন করে নাই, বিকজ সাধারণ মানুষের দায়িত্ব নিতে পারবে না, খাবার দিতে পারবে না, সেই জন্য তারা করে নাই। এইটা হলো মুদ্রা। আমি আপনার কাছে আবারও আসছি এই পর্যায়ে, আমি আবারও সেলিমা রহমান আপনার কাছে যেতে চাই, বাট টুকু ভাইয়ের কাছে আমি যে প্রশ্নটি রেখে গেলাম সেটির উত্তর আপনি দেননি, অবশ্যই আপনি দিবেন পরবর্তী টার্নে। আপনাদের পরিকল্পনা যে দলীয়ভাবে আপনারা যেই আশা এবং যে নির্ভরশীলতা আপনাদের নতুন করে যারা স্থায়ী কমিটিতে ঢুকেছিলেন, যে একটা বিশাল পরিবর্তন আসবে, আপনাদের দল থেকে অনেকে আমাকে প্রশ্ন করেছে এবং অনেকে আমাকে বলেছে যাতে আপনাদেরকে এই কথাটা জিজ্ঞাসা করি যে সেই হিসেবে সেই আশার প্রতিফলন কি আপনারা ঘটাতে পারছেন কিনা, আপনারা সঠিকভাবে আপনাদের দলকে পরিচালিত করতে পারছেন কিনা, সেই ব্যাপারে আপনি একটু বলবেন আপনার কারণে। আমি সেলিমা রহমান আপনার কাছে যদি একই প্রশ্ন আপনার কাছেও, যে আপনারা নতুন করে যে ঢুকলেন, মানুষের প্রত্যাশার জায়গাটুকু আপনি কতটুকু পরিপূর্ণ করতে পারলেন সে ব্যাপারে আপনি মন্তব্য করবেন। পাশাপাশি আপনার কাছে হলো যে আপনি একজন নারী এবং আপনি বিশেষ করে আপনি সাবেক প্রভাবশালী একজন মন্ত্রী ছিলেন, আপনি যে নারী হিসেবে জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী যে প্যানেলে আছেন, সেখানে আপনি নারী হিসেবে কতটুকু সুবিধা পাচ্ছেন, নাকি টুকু ভাইরা আপনাকে চাপিয়ে রাখে? নারী হিসেবে আপনি সেই ধরনের ব্যাপারগুলিকে আপনি কিভাবে এনজয় করছেন সেটাও বলবেন,
কারণ নারী ক্ষমতায়ন নিয়ে কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমরা সরকারি দলের মধ্যেও বিভিন্ন দেখতে পাচ্ছি। সেই হিসেবে আপনি নিজেকে নারী নেত্রী হিসেবে আপনার দল থেকেও আপনি কিভাবে আপনার অধিকারকে আদায় করতে পারছেন, নাকি সেখানেও আপনি কোণঠাসা হয়ে আছেন? আপনার আপনার মতামতকে আপনি কিভাবে স্ট্রংলি প্রকাশ করতে পারেন? সে যদি অভিযোগ থাকে আজকে গুলো সব বলে দিন, আমরা আপনার সাথে আছি। জি সেলিম আপা, আপনি বলুন প্লিজ। আমার আমার সত্যি কথা বলতে কোনো অভিযোগ নেই, কারণ আমি বিভিন্ন এই এই দলের আমার নিজস্ব মানে কর্মক্ষমতা আর কি, যেটুকু দিয়ে আমি মোটামুটি আমি আমার স্থায়ী কমিটিতে আমি আসতে পেরেছি। কাজে আমার কোনো অভিযোগ নেই, এবং স্থায়ী কমিটিতে আমরা দেখেছি আমাদের সবারই কথা বলার সমান অধিকার আছে, যেখানে আমরা হয়তো আলোচনা সাপেক্ষে কোনো একটা ব্যাপারে সিদ্ধান্ত আমরা গ্রহণ করি। সেই সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রত্যেকেরই মতামত আলাদাভাবে দিতে হয়। কাজে এখানে যে কারোর প্রতি কোন রকম যে একটু পাশ কাটানো, সেই জিনিসটা কিন্তু নাই। এখন একটা জিনিস, আমরা যখন আমি আর টুকু বিশেষ করে আমরা যখন স্থায়ী কমিটির সদস্য হলাম, এর পরপরই কিন্তু এই মানে বেশ কিছুদিন পরপরই আমাদের এই যে করোনা এসে গেছে। করোনা আসার পর থেকে আমাদের যে সংগঠনের যে আমরা বিভিন্ন কাজগুলো করছিলাম, সংগঠনকে গুছিয়ে আমরা আবার কিভাবে নেতাকর্মীকে এক করে আমরা কাজ করতে পারি, সেই যে একটা ধারা যেটা অব্যাহত আমাদের ছিল, সেটা হঠাৎ করে কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া মানে আমরা কারো কাছে যেতে পারছি না। হ্যাঁ, আমরা ভার্চুয়াল মিটিং করছি, মিটিং করে কথা বলছি, এবং সংগঠনের সবাই প্রায় তাই করছে, কাজ করছে। আমাদের নেতাকর্মীরাও কিন্তু খুব খুব একটা মানে হতাশ নাই। তারা এখন বুঝতে পারছে তাদেরকে কিভাবে এগোতে হবে। একটা কথা অত্যন্ত সত্য, এই যে আমরা দেখেছি দীর্ঘদিন, আজকে 12-13 বছর হলো আওয়ামী লীগ ক্ষমতায়। এই ক্ষমতা থাকার পরে বিএনপির উপর যে অত্যাচার এবং যে অত্যাচার জুলুম হয়েছে, এবং বিএনপির নেতাকর্মীরা যেভাবে জেল খেটেছে, যেভাবে গ্রেফতার হয়েছে, তারপরেও কিন্তু এই বিএনপি কে যারা নিঃশেষ করার চেষ্টা করা সত্ত্বেও কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা করতে পারেনি। বিএনপির এত জেল জুলুম খাওয়ার পরেও বিএনপির প্রতিটি নেতা কর্মী জনগণের পাশে এখনো দাঁড়িয়ে আছে। আপা, আপনারা যখন ক্ষমতা ছিলেন আপনারাও কিন্তু অনেক নির্যাতন করেছেন, তবুও তো আওয়ামী লীগ রাস্তা থেকে সরেনি। সেক্ষেত্রেও বা আপনারা যে আমি রাস্তায় নামতে পারবো না, আমি কথা বলতে পারবো না, সরকারের যে কিছু জিনিস থাকে সেটা সত্য কথা, কিন্তু আমি রাস্তায় নেমে কোনো প্রতিবাদ করতে পারবো না, মানববন্ধন করতে পারবো না, জনসভা করতে পারবো না, আমি কোনো কথা বলতে পারবো না, আমি কথা বললে গণমাধ্যম সেটা ছাপাতে পারবে না। এগুলো তো একটা ব্যাপার, এগুলো সাংঘাতিক ব্যাপার। আমি তো আগেই বলেছি যে রাষ্ট্র এখন তো সব নিচ থেকে উপর পর্যন্ত। আপনি যে বলছেন জনগণ কেন এখন আমরা জনগণকে সম্পৃক্ত করতে পারিনি, আপনি একটা কথা বলেছেন, কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছি আমরা জনগণ, যদি আপনি যদি গ্রামে যান দেখবেন জনগণ আমাদের পক্ষে, তারা সমর্থন আমাদের, কিন্তু তারা যেটা হয় তারা গুলির ভয় পায়। একটা কথা যদি বলে, আপনি যদি নোয়াখালীতে যে ঘটনা ঘটেছে, যে ধানের শীষে ভোট দেওয়ার জন্য কিন্তু মানুষের অভিযোগ তো হলো উল্টা, যে স্থায়ী কমিটির সদস্যরা গুলিতে ভয় পায়। এই কারণে স্থায়ী কমিটির সদস্যরা সেরকম কোন নীতি নির্ধারণ করে না যে রাস্তায় নামার জন্য। এটা মানুষের মানে আপনাদের দল থেকে অনেকের অভিযোগ যে আপনারা ভয় পান, কর্মীরা ভয় পায়। আসলে কি না, এখানে ভয় পাওয়ার কেউ নাই। সত্যি কথা বলতে কি, এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল ধারণা। কারণ আপনারা তো বাইরে থাকেন, আপনারা তো ঢাকা মানে বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রান্তে কিভাবে মানুষ কি কি ভাবছে সেটাও তো আমি ওইভাবে মানুষের কথাই বলছি আপা। জি হ্যাঁ, আমি জনসাধারণের কথাই আমি বলছি। তারা কি ভাবছে সেটা কিন্তু আপনারা অতটা ভালো জানবেন না যতটা আমরা জানি। কারণ আমাদের প্রতিটি এলাকায় আমাদের আমরা দেখেছি এই যে নির্বাচনটা গেল, সেই নির্বাচনে কিভাবে আমাদের যখন জনতা যখন নেমে আসলো, তাদের উপর কি পরিমাণ অত্যাচার হয়েছে। এই যে টুকু সাহেবের ওয়াইফের ওখানে তারা যখন নির্বাচন করতে গেছিল, হাজার হাজার লোকের মধ্যে গুলি চালিয়েছে, এবং সাধারণ লোক পর্যন্ত সেখানে আহত হয়েছে। তো সেখানে গুলির ভয়ে কিংবা বন্ধ হয়ে গেছে, টুইটার ছিল অন্ধ হয়ে গেছে। তারপরে সেখানে কেমন করে যে যখন দেখা যায় যে ধানের শীষে কথা বললেই তাকে তার বাড়ি থেকে তার উপর হামলা, তাকে ধরে নিয়ে যাওয়া, এই ধরনের তো আমরা কোন সরকার কোনোদিন করেছে বলে আমি জানি না। আমরা পাকিস্তান আমলও দেখেছি, পাকিস্তান আমলের ভাষা আন্দোলন বলেন, তারপরে যে 69 আন্দোলন বলেন, এরশাদের পিরিয়ডে আমরা দেখেছি আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, সেখানেও তো এই ধরনের কিন্তু সেই রকম কোনো দৃষ্টান্ত ছিল না। বর্তমান সরকার যেখানে পুলিশ থেকে শুরু করে, সিপাহী থেকে শুরু করে, একের উপর মহল পর্যন্ত, র‍্যাব থেকে শুরু করে সবাইকে নিচ থেকে মাথা পর্যন্ত একটা দুর্নীতি খোলসের মধ্যে আটকে দিয়েছে। কাজেই এখন সারা মানুষ, এখন মানুষের চিন্তা ভাবনা এখন একটা দিকেই, কিভাবে টাকা উপার্জন করব, কিভাবে বিএনপি কে আসতে দেওয়া হবে না, বিএনপি যে রাস্তায় নামতে না পারে তার চেষ্টা করা। আমরা দেখেছি, আমরা যখন ম্যাডাম যখন রাস্তায় নামেন, উনি যখন নেমেছেন হাজার হাজার
জনতা তার পিছনে থাকেন। ম্যাডামকে 2 বছর মিথ্যা মামলায় কেন 2 বছর তাকে জেলে আটকে রাখা হলো? কারণ তারা বেগম জিয়াকে ভয় পায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা ভয় পায়। তারা জানে বেগম জিয়া যদি জামিনে মুক্ত হয়, মিথ্যা মামলার যেটা জামিন যোগ্য, সেই মিথ্যা মামলায় কিন্তু বেগম জিয়া বেরিয়ে আসতো অনেক আগে। কিন্তু আজকে আইন আদালতও কিন্তু তাদের হাতে। যেজন্য বিচারকরা আপা আমি আপনার কাছে আবারও আসছি, আপনার কাছে দুটো প্রশ্ন রেখে যেতে চাই। এক হলো আপনি সংস্কৃতি প্রতিমন্ত্রী ছিলেন, কিন্তু আপনার আপনি এত সংস্কৃতি মনা মানুষ হয়েও বা এই সেক্টরে আপনি অনেক অবদানও রেখে গেছেন, কিন্তু আপনাদের দলে আওয়ামী লীগের মতো এত বেশি শিল্পীদের সম্পৃক্ততা কম কেন? শিল্পীরা তো এখন ভালোই মিডিয়া জগৎ থেকে ভালোই রাজনীতিতে আসছে, কিন্তু আপনাদের এখানে একটু কম দেখা যাচ্ছে, এসে পরিলক্ষিত হচ্ছে। এবং পাশাপাশি আপনাদের এই যে নারীদের সম্পৃক্ত করার বিষয়টি, যেটা আরপিও যে সংশোধনীর ব্যাপারটা আসছে, সেক্ষেত্রে আপনারা যে মাত্র 13-14% আপনাদের নারী সম্পৃক্ততা রয়েছে, সেক্ষেত্রে 33% আপনারা কবে নাগাদ করবেন? আপনি একজন নারী হিসেবে যেহেতু সর্বোচ্চ নেতৃত্বে, আপনার কি ধরনের পরিকল্পনা আছে সে বিষয়ে আমি এই পর্যায়ে। এবং আপনার কাছে আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, সেটা হলো আপনার 10ম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনারের কার্যালয়ে আপনি হাত বোমা মেরেছেন। এখন এটা আসলে, এবং সেই কারণে আপনাকে গ্রেফতার করা হয়েছিল। এই ব্যাপারে একটু কাইন্ডলি বলবেন যে এরকম একটা মামলায় আপনাকে জড়ানো হয়েছে, আপনি জেলও খেটেছেন। আসলে সেটার জেলের সময়টুকু আমি জানি না এত সময় পাবো কিনা, আপনার কাছ থেকে অল্প একটু যদিও বলেন অভিজ্ঞতা। আর সেটা সেই মামলাও বা আপনাকে ঘিরে কেন করে, আপনি একজন নারী, আর আপনি কি পারেন কিনা হাত বোমা মারতে, সে ব্যাপারে আমার আপনার কাছ থেকে জানাই। এটা যে আমি টুকু ভাই আপনার কাছে যাচ্ছি, আপনার কাছে রেখে যাওয়ার প্রশ্ন, এবং আপনি অন্যান্য মতামত দিন। তোমার প্রশ্নটা ছিল যে আমরা নতুন কিছু দেখাতে পেরেছি কিনা, মানুষকে দিতে পেরেছি কিনা। আমরা একটা শ্যাডো গভর্নমেন্ট হিসাবে আপনার নিশ্চয়ই মনে আছে যে আমরা একটা ভীষণ 2030 ম্যাডাম একটা 2030 একটা ভীষণ প্রেস কনফারেন্স করে ভীষণটা দিয়েছে, এবং সেই ভীষণে আমরা বলেছি সেক্টর ওয়াইজ আমরা যদি গভর্নমেন্টে যাই, আমরা যদি গভর্নমেন্ট চালাই, তাহলে আমরা সেক্টর ওয়াইজ কি কত অ্যালোকেশন করবো, কি সব বলা আছে। এবং স্বাস্থ্য খাতে আমরা বলেছি ভীষণে যে 5% জিডিপি, টোটাল জিডিপির 5% স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। সুতরাং আমরা একটা বিকল্প সরকার হিসাবে আমাদের হোমওয়ার্ক আমরা করি। দ্বিতীয়ত হচ্ছিল যে এই যে যখন প্যান্ডামিকটা আসলো, প্যান্ডামিক আসার পরে আমরা প্যান্ডামিক ক্ষয়ক্ষতিটা আঁচ করতে পেরে আমাদের মহাসচিব একটা ফিনান্সিয়াল প্যাকেজ ঘোষণা করেছিল, যেটা আমার অফহ্যান্ড আমার যেটা মনে পড়ে, আমরা ৭৮,০০০ কোটি টাকার একটা প্যাকেজ ডিক্লেয়ার করেছিলাম, যেখানে আমরা সব বলেছিলাম, ইভেন কি যারা বিদেশ থেকে চাকরি হারিয়ে যারা আসবে তাদের জন্য একটা অ্যালোকেশন রেখেছিলাম, যে তারা এসে যাতে ছোট ছোট ব্যবসা বাণিজ্য করে চলতে পারে সে ব্যবস্থা করতে হবে। এগুলো তো সরকার আমাদের কোনো জিনিসই তারা তো গ্রহণ করে না। তারা যেসব প্যাকেজ গুলো ঘোষণা করেছে সে প্যাকেজ গুলো কোনো প্যাকেজই না। যেমন বলেছে যে এই গার্মেন্ট শিল্পকে প্রণোদনা দেবে, কি করবে, সেটা আসলে প্রণোদনা না, এটা হলো ব্যাংক থেকে লোন নিতে হবে এবং ব্যাংকের আইন কানুন মেনে লোন নিতে হবে। সুতরাং যে ৫,০০০ কোটি টাকা দিয়েছিল সর্বনিম্ন ইন্টারেস্ট, যদিও মানে অনেক বেশি নিম্ন, কিন্তু সেটার যে প্রসেস, সেই প্রসেস করতে যে এই খবর নিয়ে যাবেন সঠিক লোক পাবে কিনা সেটা নিয়ে সন্দেহ। না 15% পায় নাই, অ্যাভেল করতে পারে নাই। তো সরকার যে ফিনান্সিয়াল প্যাকেজ, যেটা আমি বলতেছিলাম, যে সরকার যদি এই কারফিউ দিয়ে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছাতো, সরকার যদি 1 মাস যদি স্ট্রিক্টলি মেনটেন করতো, তাহলে এই প্রকোপটা থাকতো না। এখন যেটাই বলা হোক না কেন, যারা যারা নাকি সাবধান তারা ঘরে থাকছে, আর যারা সাবধান তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের হচ্ছে। এবং যে পরিবারে হচ্ছে সেই পরিবারে 4 জন 5 জন 6 জন 10 জন বন্ধুত্ব হচ্ছে। আমার তো বিএনপি পরিবারেই চিটাগং থেকে একেবারে টেকনাফ পর্যন্ত না হলেও আমাদের প্রায় 1200 পরিবার। কিন্তু আমি যদি একটু রাজনীতির দিকে আসি টুকু ভাই, যে আপনাদের যে ভূমিকাটা, আপনার ছায়া সরকার হিসেবে যে ভূমিকাটা, সেটাও আপনারা এই সবকিছুকে একটা ভালো, আপনি যে এই অভিযোগগুলি আনছেন, এগুলি তো সরকারের বিভিন্ন ধরনের ভুল যে কর্মকাণ্ড তারা করেছে এই পর্যন্ত, আপনি সেটাকে ইঙ্গিত করতে চাচ্ছেন, কিন্তু সেটাকে ধরিয়ে রাখা এবং সেটাকে সঠিক পথে ফিরিয়ে নেওয়ার জন্য আপনাদের ভূমিকা অনেক ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দরকার, যেহেতু আপনার ভূমিকা এখন যে এই প্যান্ডামিকের মধ্যে যেখানে রাজনৈতিক কার্যক্রম টোটালি প্রায় স্থগিত আছে, আমরা
ভার্চুয়াল মিটিং করি, কর্মীদেরকে মনোবলটাকে ঠিক রাখার জন্য আমরা ডিস্ট্রিক্ট ভার্চুয়াল মিটিং করছি। কিন্তু এই যে তো সেক্ষেত্রে এই প্যান্ডামিক যদি চলতেই থাকে বছরকে বছর, আপনারা এভাবেই কাটাবেন তাহলে? না, এইভাবে কাটাবো না। সেটা হলো যে ম্যাটার অফ ডিগ্রি। এখনো কি পৃথিবীর সব জায়গায় প্যান্ডামিক উঠে চলে গেছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে লকডাউন দিচ্ছে। কালকেও তো লিভারপুলে লকডাউন দিয়ে বলে দিল, বরিস জনসন বলে দিল যে মুসলমানদের, বললো ওখানে মুসলমানদের কনসেন্ট্রেশন বেশি, বললো যে তোমরা যেন আত্মীয় স্বজনের বাড়িতে যাও না এবং ব্যাকইয়ার্ডে আড্ডা মারো না। তো না, পাশাপাশি তারা সবকিছু এলাও করছে এবং আন্দোলনও হচ্ছে বিভিন্ন কারণে, বিভিন্ন সরকারের বিভিন্ন ফল্টের কারণে। আমরা যদি জর্জ ফ্লয়েডের কথা বলি, তাকে মারার কারণে দেখা যাচ্ছে যে আমি রেগুলারলি স্কাই টিভি এবং বিবিসি আমি দেখি, টিভি দেখি। পাবগুলো খুলেছিল, এখন পাবগুলো আবার বন্ধ করেছে, রেস্টুরেন্ট গুলো কিছু কিছু বন্ধ করেছে, বিকজ এই যে সেকেন্ড সার্চটা আবার আসতেছে, সেই জন্য তারা আবার কেয়ারফুল হয়ে গেছে। আমাদের দেশে তো ওগুলো হিসাবে নেই। আমি পিক কবে হলো বিএনপি বাংলাদেশে, আবার সেটা ফ্ল্যাটনিং কবে করলো আমরা কেউ কিছু জানি না। আমরা অন্ধের মধ্যে রয়ে গেছি। তারপরেও আমাদের যেমন বন্যা এসছে, আমি আমাদের যে বন্যা পীড়িত যেসব ডিস্ট্রিক্ট গুলো আছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমাদের ছেলে পেলেরা বন্যা পীড়িত মানুষের কাছে শুকনো খাবার নিয়ে যাচ্ছে। যতটুকু আছে আমাদের কাছে, তো আমাদের ছেলে পেলেরা তো নিঃস্ব, আমাদের কর্মীরা তো নিঃস্ব, মামলা চালাতে নিঃস্ব হয়ে গেছে। তারপরেও তারা উপস্থিত হচ্ছে। এই যে ঈদ চলে গেছে, কাল পরশুদিন থেকে আবার শুরু করবে তারা রিলিফ ফান্ড। আমরা এজ অপোজিশন আমরা কাজকর্ম চালিয়ে গেছি এবং করোনার সময় আমরা মানুষের পাশে ছিলাম। শেষে আমাদেরকে মারপিটও করা হয়েছে। যখন আমরা দেখছি যে আমরা একটা বিরাট অঙ্কের মানুষকে আমরা রিলিফ দিতে পেরেছি, তখন সাতক্ষীরায় আমাদের লোকের এই রিলিফের গাড়ির উপরে আক্রমণ হয়েছে, আমাদের লোকজনকে মারা হয়েছে, মাথা ফাটাই দেওয়া হয়েছে। সুতরাং আমরা কিছু করতেছি বলে তো আওয়ামী লীগ আমাদের মাথা ফাটাচ্ছে না, তো ঘরে বসে থেকে মাথাটা ফাটাইতো না আমাদের কর্মীদেরকে। কিন্তু আওয়ামী লীগ আপনাদেরকে রাস্তায় দেখছে না, সে ধরনের অভিযোগ। আচ্ছা, আমি সেলিমা আপা, আপনার আওয়ামী লীগ তো অনেক কিছু দেখে না। আওয়ামী লীগ তো দিনের রাতে তারেক রহমানের বকাবকি করে, আবার বলে তারেক রহমানের কিছুই নেই। বকাবকি করো কিছুর জন্য? তারেক রহমানের যদি কিছুই না থাকে, পপুলারিটি না থাকে, বকাবকি করো কিছুর জন্য? তোমরাই তো তারেক রহমানের বাঁচায় রাখছো বকাবকি করে। সুতরাং তারেক রহমানের প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আমাদের সঙ্গে শিল্পী এত কম কেন, তাই তো? আচ্ছা, কয়েকটা প্রশ্ন রেখে গেছেন আপনাদের। শিল্পী এত কম কেন? সত্যিকার অর্থে বলে কি, যখন যে সরকার ক্ষমতায় থাকে শিল্পীরা কিন্তু তখন তাদের সাথে বেশি থাকে। তার কারণ শিল্পীদের জীবন জীবিকাটা কিন্তু তাদের গানের উপরে, তাদের মানে কার্যক্রমের উপরে কিন্তু তাদের জীবিকাটা নির্ভর করে। এবং তারা সুবিধাবাদী সবাই তা না, এটা তারা বাধ্য হয়, কারণ তার তো সংসার, সেও তো মানুষ। আমি মনে করি যে কোন শিল্পীরাই আসলে রাজনীতি আসা উচিত না। তারপরেও যেহেতু একটা দল নিয়ে আসছে, আপনাদের ক্ষেত্রে অনেক কম আর কি সংখ্যা, সে কারণে। আর যারা বিএনপি একেবারে খুব বেশি রকম ডেডিকেটেড বিএনপি যেসব শিল্পী আছে, তারা কিন্তু ব্ল্যাক লিস্টেড এবং তাদেরকে ঢুকতে দেওয়া হয় না, ওই মানে কোনো প্রোগ্রাম দেওয়া হয় না, অনেকে বাইরে চলে গেছে। কনক চাপা, রিজিয়া পারভিন, তারপরে বেবি নাজনীন, এরা তো সব আমাদের সঙ্গের লোক। আর এমনি আর আপনি আরো যে কিছু শিল্পী আছে যারা বিএনপি ছিল, তারা কিন্তু আস্তে আস্তে এখন আওয়ামী লীগের দিকে যাচ্ছে, তাদের নিজেকে বাঁচাবার জন্য, পরিবারকে বাঁচাবার জন্য। এবং পরিবারকে বাঁচাবার জন্য তাদের যেতে হচ্ছে, কারণ এই সরকার এমন একটা সন্ত্রাসী সরকার, এমন একটা ভয়াবহ সরকার, যে সরকার তার দুঃশাসন দিয়ে একটা পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয়। আপনারা দেখেছেন কিভাবে আমাদের রাজনীতিবিদ ছাড়াও সাধারণ ছেলেপেলে, সাধারণ জনতা, তারা গুম হচ্ছে। কেউ একটা কথা বললো কি সঙ্গে সঙ্গে তাকে গুম করে দেওয়া হচ্ছে। এই যে ব্যাপারগুলো চলছে এখন, এখানে কোন জনতা, কোন পরিবার তার নিজের পরিবারকে শেষ করার জন্য এগিয়ে আসবে? তারা চাচ্ছে যে হ্যাঁ, যদি বিএনপি নামতে পারে রাস্তায়, আমরা তার সঙ্গে আছি। এটা কিন্তু জনতার কথা, আমরা তার সঙ্গে আছি, সাপোর্টটা তাদের পুরোপুরি বিএনপির প্রতি, কিন্তু তারা নিজেরা নামতে পারছে না। এটা হলো কাজে শিল্পীরা তো একই অবস্থা। শিল্পী আমাদের সমস্ত শিল্পী নিজেরা নামবে কিভাবে? আপনারা আছেন তো, অবশ্যই তাদেরকে নামানোর আহ্বান জানানোর আপনারা আছেন। নেতা এবং কর্মী, এটাই তো একটা সংযোগ, যে সংযোগ স্থাপন করে যে কোনো ধরনের একটা ইয়ে হয়।
আপনাদের আহ্বানটাই তো প্রথম জানায় মানুষ, মানে চায় আর কি, এরপরে তারা নামবে, এটা তাদের কথা। আহ্বান তো অবশ্যই, আহ্বান তো আমাদের সবসময় আছে এবং থাকবে, এবং সেটা আমরা সবসময় করতে যাচ্ছি। আপনারা দেখেছেন এই যে আমরা জানি এই যে 2018 সালে যে নির্বাচনটা গেল, সেই নির্বাচন কিরকম হবে সেটা কিন্তু আমরা জানতাম। তারপরেও কিন্তু আমরা নির্বাচনে যোগ দিয়েছি। কেন দিয়েছি? একটা হলো গণতন্ত্রের স্বার্থে আমরা দিয়েছি, আর একটা হলো যে মানে জনগণকে যদি সত্যিকারের ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটা বজায় রাখার জন্য। যদি আমরা সেটা পারিনি, কারণ মধ্যরাতে নির্বাচন হয়ে গেছে। যদি নির্বাচনে ভোট দিতে পারতো তাহলে দেখতেন এই চেহারাটা সম্পূর্ণ রকম উল্টে যেত, কিন্তু সেটা হতে পারে নাই। কাজে এইখানে কোনো কথা নাই, মানুষ ভয়ে আতঙ্কে, যেমন আতঙ্কে তারা কিন্তু বর্তমান সরকারকে যদি তারা আস্থা না থাকলেও তারা বাইরে কিছু বলতে সাহস পাচ্ছে না। আরেকটা প্রশ্ন কি ছিল? নারী। আমাদের হ্যাঁ, একটা একটা কথা অত্যন্ত সত্য, যে বিএনপি কিন্তু নারী বান্ধব দল, এবং বিএনপির ভোটাররাও কিন্তু নারী। সেখানে নারী ক্ষমতায়নের জন্য যতটুকু দরকার আমাদের দল অবশ্যই করেছে এবং করবে। এখন যে জিনিসটা যে গত 13 বছরে সত্যি কথা বলতে কি আমাদের কোনোভাবে কোনো কিছুতে আমরা সঠিকভাবে করতে পারিনি। একটা সংগঠন গুছাতে পারিনি, আমরা একটা জনসভা করতে পারিনি, আমরা মেয়েদেরকে আহ্বান করতে পারিনি। যাদেরকে ডেকেছি তারা অনেকেই ভিতরে ভিতরে থাকতে চায় কিন্তু নাম লেখাতে চায় না। কাজেই যে 14% কেন হলো, 13% কেন হলো, সেটা এই নানা প্রতিকূলতার মধ্যে কিন্তু দিয়ে আমরা চলছি। কাজেই এখানে নারী এটা সাংবিধানিক অধিকার, সেই অধিকারের জন্য অবশ্যই নারীকে ক্ষমতায়নের জন্য আমাদের যে 33% যেটা কথা চলছে, যেটা বর্তমান নির্বাচন কমিশন যেটাকে উঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে, সেই নারী 33% নারী আমাদের বিএনপিতে, শুধু 33% কেন, এর চেয়ে বেশিও কিন্তু বিএনপিতে অন্তর্ভুক্ত হবে এবং তারা আছে। শুধু আমরা সংগঠনটাকে, কেন আমাদের একদিন কাউন্সিল করার কথা কিন্তু বেশ আগে ছিল, আমরা কিন্তু এখনো কাউন্সিল করতে পারিনি। কেন পারিনি? হ্যাঁ, সে কারণ, জি, এটা একটু বলতেন। আমরা পারিনি কারণ আমাদেরকে তো কোনো হল দেওয়া হয় না, কোনো কোনো মানে জায়গা দেওয়া হয় না যেখানে আমরা একটা বড় মিটিং করবো কিংবা বড় ইয়ে করবো। কাউন্সিল, তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা আটকে রাখলো মিথ্যা মামলা দিয়ে। এখন আমাদের কাউন্সিল যে করতে হলে আমাদের ম্যাডামকে অবশ্যই সেখানে থাকতে হবে, এবং তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সে তো এখন সংগঠনটাকে সত্যি কথা বলতে কি অনেক ভালোভাবে গুছিয়ে নিয়েছে এবং গুছাচ্ছে। তা তিনিও তো এখানে আসতে পারছেন না, মিথ্যা মামলা তাকে তাকে আপনার দায়ী কাছে করছে। আমি আরেকটা প্রশ্ন রেখে যাচ্ছি আপা, এটা হলো যে আসলে বর্তমান আপনাদের দলের দায়িত্বে কে আছে, মানে দলটা চালাচ্ছেন কে? কারণ আমরা জানি যে বেগম খালেদা জিয়া চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া, এই ক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে মূল স্টিয়ারিং এ কে আছেন, সে ব্যাপারে আপনি একটু বলবেন? আপনার টার্নে আমি আসছি। এই পর্বে আমি যেতে চাই ইকবাল হাসান মাহমুদ টুকু। টুকু ভাই, আপনি অনেক কথা তো বললেন, পাশাপাশি বিদ্যুতের যে অচল অবস্থা এবং অন্যান্য অচল অবস্থাতে আমরা এখনো বিদ্যমান, আপনাদের সময়কালীন সময় বা তখনও দেখেছি সংকটে রয়েছেন, বিদ্যুৎ সবসময় অবহেলিত ছিল, বিদ্যুতের যে চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ আপনারাও দিতে পারেননি, আপনি তো সেই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন, এখনো একই অবস্থা বিরাজমান। আসলে এই সংকট বা এই অবস্থা, দুরবস্থার কবে নাগাদ, এটার পেছনে আসলে রহস্যটা কি? আমরা জানি যে বিভিন্ন দেশ থেকে বা বিশেষ করে যদি সরাসরি বলতে যাই যে ভারত থেকে অনেক ভাড়ায় বিদ্যুৎ কেনা হয়েছে, বিদ্যুৎ স্থাপনা কেনা হয়েছে বা এই জাতীয়, এগুলির আসলে রহস্যটা কি, কবে নাগাদ পাবো আমরা নিষ্কৃত পাবো? ব্যাপার হচ্ছে যে আমাদের আমলে আমরা তো আমাদের যে প্রচলিত আইন আছে, আমাদের যে প্রচলিত পাবলিক প্রকিউরমেন্ট রুল আছে, এটা মেনে আমাদেরকে আমরা এটা এটা করতে গেছি, এবং এই জিনিস এই পাবলিক প্রকিউরমেন্ট রুলটাতে যদি মানতে গেলে অনেক প্রসেস করে যেতে হয়। শেষ পর্যন্ত ক্যাবিনেট কমিটি থেকে পাশ করে তারপর করতে হয়, এটা একটা প্রসেসটা অনেক দীর্ঘ করা হয়। তো আমরা আইন ভাঙতে চাইনি। এই সরকার এসে প্রথমে যেটা করেছে, তারা দায় মুক্ত আইন পাশ করেছে, যা ইচ্ছে তাই করবে বিদ্যুৎ নিয়ে, কিন্তু কেউ কিছু এটা নিয়ে কোনো মামলা মোকদ্দমা কেউ কিছু করতে পারবে না। তো দায় মুক্ত আইন পাশ করে, যেটা আমাদের যে পলিসি ছিল যে এই জেনারেশনটা, যেটা বিদ্যুৎ উৎপাদনটা সরকারের হাতে মিনিমাম 65% থাকতে হবে, আর 35% পাবলিক প্রাইভেটের হাতে দেওয়া হবে। এখন ওরা উল্টা করে ফেলেছে, ওরা 70% দিয়ে দিয়েছে প্রাইভেটের কাছে, এবং আপনাদের সময় কোনটা ছিল, এটা প্রাইভেটাইজেশনটা মনে হয় আপনারাই শুরু করেছেন? আমাদের সরকারের হাতে ছিল 65%, আর 35% ছিল প্রাইভেটকে দেওয়ার কথা ছিল। তো আমরা তখন কেবল নতুন আইন টাইন ফর্মুলেট করেছি আমরা তখন এগুলো করার জন্য।
5 বছরই যে শর্ট টাইম, ওনারা আজকে কিন্তু 12 বছরে আসে বিদ্যুতের করছে, তাও আবার দায়মুক্ত আইন নিয়ে ইচ্ছা মতো বিদ্যুৎ দিয়ে ইচ্ছা মতো কিনে। আজকে কেন সরকার এই 65% হাতে রাখতে চেয়েছিল? বিদ্যুৎটা হচ্ছিল যে আমার শাসনতান্ত্রিক একটা অধিকার। এই অধিকারের মূল্য আমাকে মানুষকে, এটা হলো তোমার ওয়েলফেয়ার স্টেটের যে কাজটা, সেইভাবে মূল্য নির্ধারণ করতে হবে। কমার্শিয়ালি এটাকে করা যাবে না। কিন্তু তারা প্রাইভেটে দেওয়ার ফলে এখন তারা কমার্শিয়ালি করছে তারা, যার ফলে এখন বিদ্যুতের যে দাম হয়ে গেছে, এই দিয়ে মানুষ কিন্তু অ্যাফোর্ড করতে পারতেছে না। মানুষ এখন হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বিদ্যুৎ চালায়, কারণ পে করতে পারে না। আর মানে এমনকি আমাদের মতো লোকরাও এখন সাংঘাতিক হিমশিম খায় বিদ্যুতের বিল দিতে যেয়ে। আর মূল কারণটা হচ্ছে হলো যে তারা ইচ্ছা মতো বিদ্যুৎ দিয়ে গেছে। এখন ক্যাপাসিটি বিল তারা পে করেছে 68,000 কোটি টাকা, যা দিয়ে 2টা বড় পাওয়ার স্টেশন করা যেত। এখন তারা ক্যাপাসিটি পে করছে, বিদ্যুৎ জেনারেশন হচ্ছে, নিচ্ছে না, ক্যাপাসিটি পেমেন্ট করছে, আবার ভারত থেকে বিদ্যুৎও নিয়ে আসতেছে। ভারতটা বন্ধ করে দেখে আমাদের দেশে যে এই প্রাইভেটে বিদ্যুৎ, সেটা বিদ্যুৎ কিনুক, তাহলে তো ক্যাপাসিটি চার্জ পে করতে হয় না। তো নানান ঘাপলায় বিদ্যুতের মধ্যে আছে, এটা এই মানে স্বল্প সময় বলে ই করা যাবে জি, না। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি যে স্থায়ী কমিটির 19 জন সদস্যের মধ্যে কিন্তু বেশি 19 জনকে দেখা যাচ্ছে না, এবং আপনারা এই স্ট্রংলি যদি আপনি আমাকে খুব স্বল্প কথায় বলেন যে আসলে আপনাদের বর্তমান পরিস্থিতিটা, আপনাদের যে দলীয় অবস্থান, আপনার ছায়া সরকারের ভূমিকা, সবকিছু মিলিয়ে এই আপনার স্থায়ী কমিটির যে সদস্যরা অনেকেই অনুপস্থিত আছেন, অনেকজন, যদি অনুপস্থিত বলতে অনেকেই মৃত্যুবরণ করেছেন ইতিমধ্যে, এবং অনেকে অসুস্থতার কারণে আসতে পারেন না, এটাও আছে। আপনাদের বিএনপির অবস্থানকে আপনি ব্যক্তিগতভাবে কিভাবে মূল্যায়ন করবেন? সরকারের বিরুদ্ধে বর্তমান সরকার যে শক্তিশালী একটি সরকার রয়েছে, ডেফিনেটলি তারা তাদের দাবি বা যেটা সংবিধান বলে তারা নির্বাচিত সরকার, এবং আপনারা বলছেন তারা নির্বাচিত সরকার নয়, এই সবকিছু মিলিয়ে যে বিরোধী দলের যে ভূমিকা রাখা দরকার, সবকিছু মিলিয়ে যদি আপনি একটু বলেন। বর্তমান সরকারকে কোনো পলিটিক্যাল ডেফিনেশনে নির্বাচিত সরকার বলার মতো কোনো জায়গা নাই। এটা একটা দুর্বৃত্ত একটা সরকার, জোর করে ক্ষমতায় বসে আছে, মানুষকে গুলি চালিয়ে, মানুষকে জেলে পুরে, মানুষকে হত্যা করে চালিয়ে আছে। এবং এখন এমন হয়ে গেছে যে যারা নাকি আইন রক্ষা বাহিনী যারা আছে, তাদেরকে এই যে নির্বিচারে গুলি করার পারমিশন দেওয়ার ফলে কিন্তু কক্সবাজারে ওই রিটায়ার্ড মেজরটা, এই গুলি চালানোর এই রীতি কিন্তু আপনাদের সময় ছিল, এটা শেষ হবে কবে? আপনি প্রবীণ একজন রাজনীতিবিদ, আপনি ভার্সেটাইল একজন রাজনীতিবিদ, আমাদের সময় সব ব্যাপারে পিছনে গেলে চলবে না, সব ব্যাপারে সামনে দিয়ে দেখতে হবে। আমাদের সময় যখন নাকি আমাদের সময় যখন এইসব দুর্বৃত্তায়ন বেড়ে গেছিল, তখন র্যাব গঠন করা হয়েছিল, শুধু র্যাবকেই দায়িত্ব দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যাদের অনেকগুলো মার্ডার কেস আছে তাদেরকে ধরতে বলা হয়েছিল। তাছাড়া এরকম নির্বিচারে যাকে ইচ্ছা মিছিলের উপরে গুলি চালানো, তারপরে এই নিরীহ লোককে ধরে নিয়ে গুম করে মেরে ফেলা, ইলেকশনে বিরোধিতা করছে তাকে নিয়ে যে গুলি করে মেরে অন্য জায়গায় ফেলে দেওয়া, আমাদের বিএনপির আমলে এটা হয় নাই। খুব জোর গলায় আমি বলতে পারি, এটা আমরা এই জিনিসটা দেখছি 2014 সালের পর থেকে এটা বেড়ে গেছে। 2008 সালের পর থেকে শুরু হয়েছে, 14 সালের পর থেকে বেড়ে গেছে আমাদের উপর নির্যাতন। আপনার কাছে আমি আরেকটি প্রশ্ন রেখে যে আমি আবার আসছি আপনার কাছে। আপনি সবসময় একটা কথা বলার চেষ্টা করেন, আপনি বলেছেন আপনার যেটুকু আমি বুঝে ফেলেছি। আমি সেলিম আপনার কাছে আমি যেতে চাই, কারণ কনক্লুড আরো লম্বা করে দিতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। আমি 1 ঘন্টার ভিতরে শেষ করতে যাচ্ছি। আপনার কাছ থেকে যেটা জানা সেটা আমরা জেনে গেছি, বাট আপনার কাছে যেটা আমি এখন রেখে যেতে চাই প্রশ্নটুকু, সেটা হলো আপনি সবসময় সরকারকে টিকিয়ে রাখার পেছনে বিদেশি শক্তির একটা ইন্ধন রয়েছে, সেটা আপনি মিন করেন, সেটা আপনি একটু খোলাসা করে বলবেন। এরপরে টার্নে আমি আপনার কাছে আসছি। সেলিম আপু, আপনার কাছে রেখে যাওয়া প্রশ্ন বা পাশাপাশি আপনি যদি আর কিছু বলার থাকে। সেলিম আপু, আমার একটা প্রশ্ন মনে ছিল যে আমি বোম মেরেছি, এটা না? জি। কিভাবে মারলেন সেটা যদি একটু বলতেন, বানালেন কোথায়? আমি ট্রেন করেছি। আমরা যখন ম্যাডাম 3 মাস যখন ম্যাডামকে ইয়ে করে রাখা হলো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবরুদ্ধ করে রাখা হলো, সেখানে আমি ছিলাম। আমরা ভিতরে থেকে একটা মার্ডার কেসে ম্যাডামের সাথে ওই যে এক শ্রমিক মার্ডার হয়েছে, শাহজাহান খান্নাগর বোধহয় মিছিল করছিল, সেখানে একজন মারা গেছে, মার্ডার কেসে আমিও যুক্ত, ম্যাডাম তো আছেনই। তারপরে বোম মারা, রিক্সা চালকের হাত উড়িয়ে দেওয়া,
এখন এই ধরনের কেস তো আপনি তো সব- পারবেন এই এখন রিক্সা চালকের হাত উড়িয়ে দেওয়া। মাশাআল্লাহ, আপনি এই বয়সে যে শক্তিশালী একজন মানুষ, আপনি দুই একজন রিক্সা চালককে আপনি একাই হ্যান্ডেল করতে পারবেন, মানে তাদেরকে হ্যাঁ, ইয়ে করতে পারবেন। জি। আমার মনে হয় আওয়ামী লীগ সরকার সবসময় খুব সত্য কথা বলছে তো। ওবায়দুল হক তো সবসময় বলে চলছে তারা সফল হয়েছে, সারা বিশ্ব তাদের করোনার জন্য তাদেরকে প্রশংসা করছে, এই হেন তেন। কাজে এটা বলে সত্য কথায় হয়তো আমি মেরেছিলাম। এখন আমারও মনে হয় যে হয়তো আমি মেরেছিলাম, যে কারণে আমার বিরুদ্ধে 54টা আপনারা কেস, এখন আমার আবার সেটা রিকল সপ্তাহে 4 করছে দিন মানে। হাজিরা দিতে হয়। আচ্ছা। এইটাই। কিন্তু আর আপনার এখন এই নতুন এই যেটা এই রীতিগুলি কবে নাগাদ শেষ হবে? আপনাদের সময় ছিল, আপনারাও কিন্তু এরকম মানে ঠুনকো কারণে বা ঠুনকো আমরা ইয়ে দেখিয়ে এইভাবে আপনারা অনেকে, হ্যাঁ, এই না, আমরা এইভাবে সুস্থ যদি রাজনীতির কাউকে ধারাটাকে কিভাবে, আপনারা দুজন প্রবীণ রাজনীতিবিদ আছেন এখানে, আপনারা খুব গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ, আপনাদের কাছ থেকে এই জাতির অনেক প্রত্যাশা, আপনারা কিভাবে মূল্যায়ন করছেন বা কিভাবে আমরা সঠিক পথে এই দেশটা যাবে, এবং নাকি আর কখনো আমরা সেই সোনার বাংলা দেখতে পাবো না, আসলে কিভাবে আমরা আপনাদের? আমরা সবসময় আশাবাদী। আমরা কিন্তু কোনো সময় হতাশ হইনি। এই যে 13টা বছর আমি তখন কি বললাম, আমাদের উপর যে জেল জুলুম অত্যাচার হচ্ছে, আমার মতো প্রবীণ মানুষ সপ্তাহে 4 দিন হাজিরা দিতে হয়, এবং একদিন না 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 থাকতে পারলে সঙ্গে সঙ্গে এটা মানে আমার জামিন ক্যান্সেল করে দেওয়ার ভয় দেখায়, জাজ সাহেবরা যেটা করছে। তারপরেও কিন্তু আমরা মনে করি আমাদের পরে যে প্রজন্ম আছে যাদেরকে আমরা চেষ্টা করছি, তারা যেন এই যে আলোর পথ গণতন্ত্র পুনরুদ্ধার যেটা কথা, বিশেষ করে আমি একটা কথা এখানে এসেছিল, আমাদের দলটাকে কে চালায়। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যেহেতু তুমি জেলে ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং ওই তারেক রহমান সাহেব যেহেতু ম্যাডাম জেলে ছিলেন, সেই জন্য তারেক রহমান সাহেব পুরোপুরি ভাবে এখন আমাদের দলকে সংগঠিত করার চেষ্টা করছে। এবং সেই চেষ্টাতে আমরা দেখেছি যে আমরা অনেক আশাবাদী যে প্রচুর সুন্দরভাবে কিন্তু আমার দলটা কিন্তু আবার গুছিয়ে উঠছে। তবে এখানে অবশ্যই সেরকম কিছু মানে যে কোনো সমস্যা যদি হয়, কিংবা কোনো কিছু তাদের আলোচনা করার ব্যাপার থাকে, তাহলে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া মানে আপনারা দলীয় দলীয় ইয়েতে কার সাথে আসলে চূড়ান্ত আলাপটা করেন? কারণ জাতিরও তো জানা দরকার যে এখন ডেফিনেটলি বেগম জিয়া, তাকে আমরা জানি যে দলের প্রধান হিসেবে তিনি এখনো আছেন, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কার ভূমিকা কতটুকু দলের মধ্যে রয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কার ভূমিকা এখন বর্তমানে ইফেক্টিভ ভাবে আপনারা আপনারা ফলো করছেন দলের প্রধান হিসেবে? সিদ্ধান্ত সিদ্ধান্ত যেটা হচ্ছে, সত্যি কথা বলতে কি, আমাদের স্ট্যান্ডিং কমিটির যে সমস্ত আলাপ আলোচনা হচ্ছে, সকলের মতামত একটা আছে, সেই মতামতটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি সেটা গ্রহণ করে প্রয়োজন বোধে ম্যাডামের সাথে আলাপ করতে পারেন, সেটা আমরা জানি না। অবশ্যই ম্যাডাম এখানে একটা বড় ফ্যাক্টর। ম্যাডাম সেরকম কোনো সমস্যা সেটা ম্যাডামই অবশ্যই এখনো দেখেন। তবে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন আমাদেরকে দলকে সংগঠিত করার, যেহেতু ম্যাডাম অসুস্থ এবং তিনি ঘরের মধ্যে আছেন, তাকে তো মানে জাস্ট জামিন দিয়ে রেখেছেন, সেই জন্য এখন পর্যন্ত এখন চালাচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। কাজে এবং সিদ্ধান্ত বলতে গেলে যারা সিনিয়র ব্যক্তি আমাদের দলে, যারা প্রবীণ, যারা এর আগে যারা যারা আছেন স্ট্যান্ডিং কমিটিতে, তাদের মধ্যে অনেকেই কিন্তু অভিজ্ঞ এবং রাজনীতিবিদ, তাদের মতামত একটা বিরাট গুরুত্ব বহন করে। তাদের মতামত নিয়ে এবং সকলের মতামতের সিদ্ধান্তে কিন্তু আমাদের সিদ্ধান্তটা আসতেছে। ধন্যবাদ। ইকবাল হাসান মাহমুদ টুকু ভাই, আপনার কাছে শেষবারের মতো আসলাম, আপনি আবার, আমি আপনাকে ইন্টারাপ্ট করবো না, আপনি আপনার মতো করে সবকিছু যতটুকু আছে আপনি আমি বলেন। আমি আপারটার সাথে একটু যোগ করতে চাই। আমাদের জি। কিন্তু ম্যাডাম জেলে যাওয়ার পরে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের স্ট্যান্ডিং কমিটিতে প্রত্যেকটা ইস্যু নিয়ে উনি আলোচনা করেন, এবং সেখানে আমরা ফেয়ারলি সবাই পার্টিসিপেট করি। বাবাও পার্টিসিপেট করে, আমিও পার্টিসিপেট করি, আমরা সবাই পার্টিসিপেট করি। তারপরে একটা কনক্লুশন হয়। একটা সময় ছিল যখন ম্যাডাম জেলে ছিল, তখন তো ম্যাডামের সাথে আলোচনা করার কোনো সুযোগ ছিল না, তখন সিদ্ধান্ত তারেক সাহেব নিজেই নিতেন। কিন্তু ম্যাডাম জেল থেকে বেরোনোর পরে আমরা যেসব আলোচনা করি, এটা ম্যাডাম নিশ্চয়ই তারেক সাহেবের সাথে শেয়ার করেন, এটা আমরা মনে করি আর কি। আর নেতৃত্বে ম্যাডাম আছেন, এবং যেহেতু ম্যাডামের একটা অসুবিধা হয়ে গেছে, সেই জন্য তারেক সাহেব আমাদের সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে। এটা হলো আমাদের দলের অবস্থান এখন এটা। আর 2 নম্বর হলো যে তবু কনফিউশনাল একটা ইয়ে রয়ে গেছে, আপনারা নিজেরও মানে কনফিউশন যদি কেউ দলের চিফ তো না, we সবসময় are very একজনই হবে, clear. এরপরে প্রয়োজনে। জি। It is very clear. It is very clear যে ডে টু ডে অ্যাফেয়ার তারেক সাহেব চালাচ্ছে। কোনো বেসিক প্রিন্সিপাল নিয়ে যদি কোনো ডিবেট হয় আমাদের মধ্যে, সেইটা তারেক সাহেব আমাদের কাছে শুনে উনি ওনার সাথে কনসাল্ট করে অবশ্যই সিদ্ধান্ত দিবেন।
সেরকম এখন পর্যন্ত এরকম কিছু হয় নাই যে আমাদের মধ্যে ডিবেট হয়েছে, ডিভিশন হয়ে গেছে, ওনার আলোচনা সিদ্ধান্ত নিতে অসুবিধা হয়েছে। আমরা উনি আরেকটা গুঞ্জন আলোচনা শুনছি বেগম জিয়া দেশের বাইরে চলে যেতে চাচ্ছেন চিকিৎসার জন্য, এটারও বা কি ধরনের ইয়ে আছে? এগুলো সম্বন্ধে আমি তো মনে করি এগুলো সব স্পেকুলেশন। বাইরেটা এখন যাবে কেমন করে উনি, ওনার যে শরীরের অবস্থা এখন, যদি লন্ডনেও যায় সুযোগ পেলেও যাবেন লন্ডনে কিনা যেতে হবে, ওনাকে 14 দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারপর লন্ডনেও কিন্তু ডাক্তাররা চেম্বারে এখন খুব একটা ডাক্তার রুগী দেখছে না, তারা মোটামুটি ভাবে ওই ভিডিও কলের মাধ্যমে রুগী দেখে তারা ট্রিটমেন্ট দিচ্ছে। সুতরাং ওনার তো কাছের থেকে ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন। তো এটা নিয়ে আলোচনা আছে, কিন্তু আমাদের কাছে এটা নিয়ে কোনো কংক্রিট কোনো আমাদের কাছে ইনফরমেশন নাই, এবং আমরা যেহেতু মনে করি যে ম্যাডামের এখন বাইরে যাওয়ার মতো অবস্থা নাই, এটা আমরা মোটামুটি ভাবে বুঝি। আর আমাদের দলীয় কর্মকাণ্ড আমাদের তো এর মধ্যেও আমরা যেহেতু বন্ধ করে রেখেছি, আমরা আগস্ট বিদেশি শক্তির ব্যাপারে ইঙ্গিত দিচ্ছিলেন বারবার। জি, বিদেশি শক্তির ব্যাপারে তুমি একটা খুব পার্টিনার প্রশ্ন করেছিলে আর কি। 14 সালের নির্বাচনে একটি বিদেশি সরকারের পররাষ্ট্র মানে একটি বিদেশি বলতে আপনি ইঙ্গিত দিচ্ছেন, আপনি কি নাম বলতে কোনো সমস্যা হবে বা কি আপনি যদি নাম খোলাসা বলতে করবেন? এটা হলো যে মানে সৌজন্যতার খাতিরে নাম বলতে হয় না। এটা আপনি কেন আপনার মতো একজন এত বুদ্ধিমান প্রভাবশালী এত শক্তিশালী মানুষ যদি এখনো ইঙ্গিতে বলেন তাহলে কি বুদ্ধিমান হবে? মানুষ কে কোন দেশের পররাষ্ট্র সচিব আসছিল এটা তো সবাই জানে। সে পররাষ্ট্র সচিব এসে এরশাদকে বাধ্য করেছিল, সেটাও সবাই জানে। সুতরাং আমাদের পার্শ্ববর্তী দেশের একটা, সারা দেশের মানুষ জানে পার্শ্ববর্তী দেশের একটা বিরাট ভূমিকা আছে এই সরকারকে জোর করে টিকিয়ে রাখার জন্য। তো তারা 14 সালের ইলেকশনে স্বাধীনতার আপনি যদি সেটা বলেন ভাই, স্বাধীনতার এত বছর পরেও আপনারা নিজেরা সরাসরি মুক্তিযুদ্ধ করেছেন, আপনারা এই দেশকে অনেক স্বপ্ন নিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। সেই স্বাধীন দেশের অভ্যন্তরে কোনো অন্য কোনো দেশের, যে দেশই হোক, আমি মনে করি পাকিস্তানও বা যে কোনো দেশেরই এই ধরনের আভ্যন্তরীণ হস্তক্ষেপটাকে আপনারা কিভাবে এখনো সহ্য করেন, সেটাও বা সহ্য করছি আমরা। আমাদের দলের পজিশন ভেরি ক্লিয়ার। জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত আমরা একেবারে পরিষ্কার আমরা ছিলাম যে আমাদের স্বার্থের বিরুদ্ধে কোনো কাজ আমরা করব না। যার জন্য অনেক কিছু আমরা করতে পারি নাই বলে অনেকে আমাদের বিরুদ্ধে বৈরী মনোভাব পোষণ করেছে, এবং যার ফলে মানে কি আপনারা ভয়ে আছেন, ভারতের ভয়ে আছেন? আমরা ভয়ে নাই, ভয়ে কেন থাকবো? আমরা রাজনীতি করি, আমরা রাজনীতি করে নিশ্চয়ই আমরা মনে করি না আমরা পৃথিবীর ইতিহাসে অনেক অনেক বড় বড় বাংলাদেশেও আমরা দেখেছি পতন, দেখেছি আমরা উত্থানও দেখেছি, আমরা বিদেশেও দেখেছি পতন দেখেছি, উত্থান দেখেছি। এটা আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ যুগ শাসন করবে, এটা 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 ঠিক কথা না। কখন কোথা থেকে কোন কি স্পার্ক কি আন্দোলন দেশে দানা বাঁধে এটা বলা। যদি যার শক্তি থাকবে, আওয়ামী লীগ যদি জনপ্রিয়তা জনগণের সম্পৃক্ততা নিয়ে থাকতে পারে থাকবে, কিন্তু আপনাদের ভূমিকা আপনারা পালন করছে কিনা? আমার কাছে 69 মুভমেন্ট আন্দোলন করতে 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 আমরা হতাশার দিকে যাচ্ছিলাম। হঠাৎ করে পেশরে ছাত্র আন্দোলন এমন একটা হয়ে গেল যেটা আমরা এখানে আলটিমেটলি টার্ন করলাম আইয়ুব খানের ফলের মাধ্যমে করলাম আর কি। ইতিহাস অনেক জিনিস আছে, অনেক জিনিস ঘটে যেটা কেউ প্রেডিক্ট করতে পারে না। সুতরাং আমরা আন্দোলনে আছি, আমরা মাঠে আছি, আমরা জেল খাচ্ছি, জেল জুলুম সবই সহ্য করছি। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী জেলে যাচ্ছে, জেল থেকে বেরোচ্ছে, তারপর আমরা পিছুটি নেই। বিএনপি থেকে একটা লোককে হটায় নিতে পারে নাই। এইটা হলো বিএনপির বিউটি, এটি হলো বিএনপির স্ট্রেংথ। জি, ধন্যবাদ আপনাকে। জি, তাহলে আনপ্রেডিক্টেবল এখনো রয়ে গেছে যে আমরা আসলে কতটুকু শক্তিশালী বিরোধী দল তাদের ভূমিকা রেখে একটি গণতান্ত্রিক বন্দুকের নলের কাছে মানুষের ক্ষমতা অনেকখানি খর্ব হয়ে যায়। আমরা টুকু ভাই, আপনি আমার থেকে অনেক অনেক ইতিহাসের সাক্ষী, আপনার ইতিহাসে ভরা। আমি যতদূর জানি আপনি একজন জীবন্ত কিংবদন্তি বলা যায়। সেলিমা আপা সহকারে এখানে আছেন। সেলিমা আপার পারিবারিক ভাবেও যদি আমি বলি, সেলিমা আপা একটা উজ্জ্বল, মনে করি যে একটা উজ্জ্বল নক্ষত্র আমি বলবো। আমি সেলিমা আপার সম্বন্ধে যতটুকু আমি জেনেছি, সত্যি কথা বলতে কি
আপনাদের কাছ থেকে আমরা আরো স্ট্রং ভূমিকা মানে পেতে চাই, কারণ হলো একটা দেশের যেমন আওয়ামী লীগ আমাদেরই, আওয়ামী লীগ এদেশেরই, আপনারাও এই দেশেরই। আমরা সাধারণ জনগণ চাই একটা সঠিক গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক ধারা শুরু হোক, সেই ধারাগুলি যেন আপনারা যেন তোমাকে বলবা যে কি হলে স্ট্রং হওয়া যায়। না, ডেফিনেটলি আপনার বিভিন্ন ধরনের ভূমিকা, যে আপনি যদি 47 এ যান, সামনে গুলি খেয়ে মরে গেলে স্ট্রং হয়ে যাবে। এই দেশে আমি তো নেতা নই, বাট আমি আশা করতে পারি এই দেশে বা এই যদি আমরা পুলিশের কাছে গুলি খেয়ে যদি মরা যায় তাহলে তো বেকুবের মরা হবে না। সেটা আপনি যুদ্ধ করে যদি আপনি সামনে যদি গুলি খান, এইভাবে আমাদের দেশে অনেকেই এইভাবে জীবন দিয়ে গেছে, কিন্তু আলটিমেট রেজাল্ট আনতে পারে না। আওয়ামী লীগের অনেক নেতারা, সিনিয়র নেতারা কিন্তু নির্যাতিত হয়েছে রাস্তায়। তারা কিন্তু আপনার, যদি আমি বলি, আওয়ামী লীগের সিনিয়র নেতা আমরা নির্যাতিত হয়নি, আমরা জেল খাটি নাই, আমরা 3-4 বছর জেলে থাকিনি আমরা। আপনারা কিন্তু বাধ্য হয়েছিলেন আপনার 15 ফেব্রুয়ারি নির্বাচন থেকে সরিয়ে এসে, মানে সেই ইয়ে থেকে বাধ্য হয়েছেন বলতে কি হয়তো বাধ্য হইনি। আমরাও সেদিন পুলিশ বিডিআর এসব ব্যবহার করে থাকতে পারতাম, কিন্তু আমরা ডেমোক্রেটিক নর্মটা মানার জন্যই সেদিন আপনার মেনেছেন, বাধ্য হয়নি। এটা ভুল ধারণা। একটা সরকার এস্টাবলিশমেন্টে থাকলে এস্টাবলিশমেন্ট ইউজ করতে পারে, কিন্তু বেগম খালেদা সেদিন এস্টাবলিশমেন্ট ইউজ করেন নাই। ইউজ না করে আরেকটা ইলেকশনের দিকে গেছে, যাতে একটা ভালো ট্রানজিশন হয়। সেই জন্য বেগম খালেদা একটা এক্সাম্পল রেখে দিয়ে যেতে পারছে, যে কেয়ারটেকার অধীনে নির্বাচন করে উনি ক্ষমতা হস্তান্তর করে উনি চলে গেছেন বিরোধী দলে। দ্যাট ওয়াজ দ্য বিউটি। আর এখানে ওইটার সাথে এটাকে যদি আপনারা বলেন যে পারে নাই দেখে ইলেকশন দিছে, তাহলে তো মানুষের যে সদিচ্ছা সেটাকে কুঠারাঘাত করা হয়। জি, আসলে নেতারা যে একদম খুব সুন্দরভাবে সুস্থ জীবন নিয়েই নেতা হতে পারে সেটাও ঠিক না টুকু ভাই। আমরা যদি দেখি বঙ্গবন্ধু কিন্তু বুলেটের আঘাতে উনিও কিন্তু জর্জরিত হয়েছিলেন, ওনার জীবন শেষ হয়েছে। জিয়াউর রহমান কিন্তু ইয়ে হয়েছেন। আমি যদি বলি মহাত্মা গান্ধীও তিনি জীবন দিয়ে এই দেশে মানে এই দেশে আপনার গণতন্ত্র বলেন বা স্বাধীন একটা রাষ্ট্রকে পুনরুদ্ধার করার জন্য এরপরে মহাত্মা গান্ধীকে চোরের মতো গুলি করে মেরেছে, জিয়াউর রহমান সাহেবকে চোরের মতো গুলি করে মেরেছে। কেউ ওর নাম কি, ইভেন ব্রিটিশ আমলেও যখন জালিয়ানওয়ালাবাগে ডায়ার গুলি করছে সেটাও চোরের মতো যে করছে। কেউ জানতেছে যে পুলিশ গুলি করবে আমাকে, কিন্তু তারা জানতো যে সার্বক্ষণিক তারা বুলেটের সামনে আছে। এটা টুকু ভাই তারা কিন্তু জানতো সার্বক্ষণিক তাদের জীবন সংখ্যার মধ্যে আছে। আমরা তুমি যেটা বললে যে আমরা আরামে আছি, আমরা কি আরামে আছি আমরা জানি, আমরা কি হারিয়েছি আমরা জানি। উই হ্যাভ টু থিঙ্ক, প্রত্যেকদিন আমাদের চিন্তা করতে আগামীকালকে আমাদের যোগান আসবে কই থেকে। আমাদের লাইভলিহুড কেড়ে নেওয়া হয়েছে, আমাদের লাইভলিহুড প্রত্যেক লাইভলিহুড কেড়ে নিয়েছে এই সরকার। আমরা কেউই আরামে নাই। আমাদেরকে হাইকোর্টের ফিস টাকা দিতে দিতে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, লোয়ার কোর্টের টাকা দিতে দিতে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। আমরা কেউ আরামে আছি? দিস ইজ রং পারসেপশন। সাগর, আই এম সরি। সেই ক্ষেত্রে আপনাদের কর্মীদের অবস্থা কি? আপনাদের কর্মীরা কিন্তু অনেকেই রাস্তাঘাটে এখন দেখা যাচ্ছে ঘর বাড়ি ছেড়ে তাদের কিন্তু জীবন ধ্বংস হয়ে গেছে অনেকেরই। এটা আমি কোনোভাবেই মানতে রাজি না যে শুধুমাত্র বিএনপি কেন, আওয়ামী লীগের কোনো কর্মী লেভেলের বা যারা রাজনীতির জন্য ঘর বাড়ি ছাড়তে হবে, জীবন সংকটে থাকবে, এটা স্বীকার করতে। এই নির্যাতনে ঘর ছাড়া হয়েছে অনেকে। এই নির্যাতনে আমার 3টা কর্মী মালয়েশিয়ায় চাকরি করতো, ইলেকশন করার জন্য এসেছিল 14 সালে। সেই ছেলেটাকে ক্রস ফায়ার 3-4টাকে ক্রস ফায়ার দিয়ে মারা হয়েছে। সো আই নো দ্য পেইন। এবং আমাদেরকে তো এগুলোকে দেখতে হয়। আমার ওয়াইফের সাথে গুলি করছে এই গত ইলেকশনের সময়। মেরিনা নামে এক মেয়ের চোখ অন্ধ হয়ে গেছে, একটা ছেলের একটা চোখ চলে গেছে। তাদেরকে ট্রিটমেন্ট থেকে শুরু করে ইন্ডিয়াতে মাদ্রাজে পাঠিয়ে ট্রিটমেন্ট করাতে শুরু করে এই দায়িত্বগুলো তো আমাদের বহন করতে হয়। আমাদেরকে যেভাবে নির্যাতন নিষ্পেষণ করছে আমার এলাকাতে, আমি এলাকা যাই না কারণ ওখানে ল অফ রুল নাই। আমাকে মারবে, আবার আমার বিরুদ্ধে মামলা দিবে। দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডে এভরিওয়্যার ইন বাংলাদেশ। আমার ওয়াইফ যে গুলি গেছে এটাকে মামলা নিচ্ছে, ইলেকশন কমিশন মামলা নিচ্ছে। ইলেকশন কমিশন মামলা নেয় নাই, কিছুই হয় নাই। এই যে
অপরাধ করে যে মানুষ মাপ পেয়ে যায়, তারপরে সে আরো দ্বিগুণ শক্তিশালী হয় আমাদের উপর অত্যাচার করার জন্য। অত্যাচার করে যাচ্ছে, তারা দিনের পর দিন অত্যাচার করে যাচ্ছে আমাদের উপরে। তারপরে যে আমরা যে মনোবল নিয়ে এখনো টিকে আছি, আমাদের কর্মীরা যে এখনো টিকে আছে, আমাদের কর্মীরা তো ডিফেকশন করে নাই কেউ, আমাদের নেতারা কেউ ডিফেকশন করে নাই এই নির্যাতনের মধ্যেও, কেউ বেটার লাইফের কথা চিন্তা করে নাই। সবাই আছে দলকে ধরে, দলের নীতিকে বিশ্বাস করে, বেগম জিয়ার নেতৃত্ব বিশ্বাস করে, তারেক রহমানের নেতৃত্ব বিশ্বাস করে তারা এটাকে মাটি কামড় দিয়ে পড়ে আছে। এটাই হলো আমাদের দলের ডিউটি। ধন্যবাদ। আমি এ পর্যায়ে সেলিমা রহমান আপনার কাছে শেষ কথা শুনবো, আজকের অনুষ্ঠানের জন্য শেষ কথা। আর দর্শক আপনারা জানেন কিনা জানেন, এই সেলিমা রহমান যিনি আমার এই অনুষ্ঠানে আজকে উপস্থিত হয়েছেন, তার পারিবারিক অনেক ঐতিহ্য রয়েছে। আমি যেমন জানতাম না অনেক কিছু, আমি জানলাম, আপনারা হয়তো একটু জানা উচিত। কারণ আপনি জানেন যে অনেকে আমরা বলি রাশেদ খান মেননের বোন সেলিমা রহমান, কিন্তু আপনারা এটা জানেন না যে এনায়েতুল্লাহ খানও কিন্তু সেলিমা রহমানের ভাই, যিনি বাংলাদেশের ইতিহাসে একটা সাংবাদিক জগতের উজ্জ্বল একজন নক্ষত্র ছিলেন। এখনো তার নাম আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। তিনি সাদেক খান, যিনি প্রভাবশালী লেখক ছিলেন, কলামিস্ট ছিলেন এবং বিখ্যাত জীবন তার, অনেক অনেক কিছু তিনি দিয়েছেন বাংলা সাহিত্যে, অনেক কিছু করেছেন আপনার, এবং রাজনীতিতে বিশেষ করে উনি, আমি ওনার লেখালেখি অনেক পড়েছি। এরপরে রয়েছেন আবু জাফর ওবায়দুল্লাহ। আমি কিংবদন্তির কথা বলছি, এই কিংবদন্তির কথা বলছি যে কবিতাটি আপনারা পড়েন, সবাই জানেন, কিন্তু এটা লেখককে সেটা জানেন। এটা লেখক কিন্তু সেলিমা রহমানের ভাই আবু জাফর ওবায়দুল্লাহ, সেটা কিন্তু আপনারা জানেন না অনেকেই। তিনিও মিনিস্টার ছিলেন, তিনিও রাজনৈতিক বিশাল বর্ণাঢ্য জীবন ছিল। এবং রাশেদ খান মেনন, উনি তো এখন জীবিত আছেন, ওনার সম্বন্ধে সবাই জানেন। এরকম একটা পরিবারের সদস্য হিসেবে আপনার কাছ থেকে বর্তমান সরকারি ব্যবস্থা এবং ভবিষ্যৎ কি ধরনের, মানে আপনি, আমরা যেমন হতাশ, আপনার জায়গা থেকে আপনার যে অবদান বা আপনার যে ভূমিকা, সেটাও বা আপনি কিভাবে রাখছেন এবং ভবিষ্যতে কি ধরনের, কোথায় যাচ্ছি আমরা, এটা ছোট্ট করে যদি বলেন, তারপরে আমরা অনুষ্ঠান শেষ করবো আজকে। জি। প্রথমত, রাজনীতিবিদরা কিন্তু কোনো সময় হতাশ হয় না, আমরা কিন্তু হতাশ নই। এবং আমাদের যে নেতা কর্মী যারা আছেন, টুকু যেটা বললো, তারা সবাই কিন্তু কেউ কেউ সমস্ত কিছু হারিয়েছে, কেউ কেউ গুম হয়েছে, অনেক কিছু তাদের উপর দিয়ে গেছে, অনেকে নিঃস্ব হয়ে গেছে। তারপরেও কিন্তু তারা কিন্তু হতাশ না, তারা কিন্তু সবাই চেষ্টা করছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এবং এই বিএনপি কে নিয়ে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য। কাজে আমরা মনে করি আমরা হতাশ না, আমরা আশা করি যে স্বৈরাচারের পতন কিন্তু একসময় হবেই। এবং সেই স্বৈরাচারের পতন কিভাবে হবে, কখন কিভাবে হবে, এটা আমরা বলতে পারছি না, কিন্তু আমাদের যে পরের যে প্রজন্ম, তাদের উপর আমাদের ভরসা অনেক বেশি। কাজে আমরা মনে করি এই বিএনপির দ্বারাই কিন্তু আমাদের গণতন্ত্র আবার পুনরুদ্ধার হবে। যদিও এই সরকারের অসম্ভব দুঃশাসন, তারা বন্দুক ছাড়া কোনো কথা বলে না, সেই দুঃশাসনের মধ্যেও আমরা যে চালিয়ে যাচ্ছি, আমরা যে কাজ করছি, এটা তো আমি মনে হয় আমাদের আমাদের জীবনের রাজনীতিবিদ যেহেতু আমরা, সেই জন্যই আমরা এটা এখনো করে যেতে পারছি এবং আমাদের নেতা কর্মীরা একইভাবে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। কাজেই বিএনপি ভবিষ্যতে কি হবে সেটা আমরা আশাবাদী, বিএনপি গণতন্ত্রকে পুনরুদ্ধার করে এই বিএনপি ক্ষমতায় আসবে। সেটা হয়তো আমরা হয়তো দেখে নাও যেতে পারি, হয়তো আমাদের পরের প্রজন্ম, তাদের মাধ্যমে কিন্তু এটা হবে। আর আমি সত্যি কথা বলতে কি যে আমি বিশেষ করে যে পরিবার থেকে আমি এসেছি, এই পরিবারের মানে পলিটিক্যাল একটা ফ্যামিলি, যে কারণে আমার যে কোনো জিনিস আমরা চট করে আত্মস্থ করতে পারি। এই যে এত অন্যায় অত্যাচার জুলুম, এগুলো আমরা সেই ছোটবেলা থেকে দেখে আসছি কি হচ্ছে না হচ্ছে, এবং তাই এদের মধ্যে দিয়ে গেছি বলে আমরা এখনো শক্ত হয়ে দাঁড়াতে পারছি। কাজেই আমরা আশা করবো নেতাকর্মী সহ আমাদের বিএনপি যারা আছে, তাদের জন্য আপনারা হতাশ হবেন না। আপনারা হয়তো অনেক কিছু এখন খোলা চোখে দেখতে পাচ্ছেন না, কেন অনেক কিছু এই সরকার আমাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করছে। অনেক কিছু খোলা চোখে দেখতে না পারলেও বিএনপি কিন্তু সুসংগঠিত হয়ে উঠেছে, সুসংগঠিত ছিল এবং এখনো সুসংগঠিত হয়ে আছে। কাজেই আমরা মনে করি যারা আমাদের দর্শক আছেন কিংবা যারা আমাদের উপর যারা নির্ভর করেন, সেই নির্ভরতা আপনারা অবশ্যই রাখতে পারেন বিএনপির উপর। কারণ এখানে আমরা যেটাকে মনে করি, আমাদের আপসের নেত্রী দেশে হচ্ছে বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান, যিনি মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়ে যিনি এখন সমস্ত দলটাকে সংগঠিত করছেন। জনাব তারেক রহমানের মতো এই দুই নেতা নেত্রী যারা আছেন,
তাদের উপর ভরসা রেখে আপনারা ভরসা রাখুন, এই দুঃশাসনের অবসান অবশ্যই হবে, আমরা সেটা করতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ সেলিমা আপা। টুকু ভাই আর কিছু বলবেন? আপনার কোনো শেষ কথা হ্যাঁ, আছে? আমার তো যেটা বলার বললাম আর কি, যে এরকম দুঃশাসনের মধ্যে আমরা আমরা যে এখনো যে মনোবল নিয়ে আছি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় বড় সম্পদ। আমাদের কর্মীরা যে এখনো মনোবল নিয়ে আছে, এখনো যে তারা ডিফেকশন করে নাই, হারিয়ে যায় নাই, এটা হলো সবচেয়ে বড় আমাদের শক্তি। এবং আমরা দেখেছি করোনার সময় আমাদের ডিস্ট্রিক্টে থানায় থানায় আমাদের কর্মীদের কাজ করতে দেখেছি। আবার এই যে বর্ষা এসছে, এখন তারা আবার কাজ করছে। এতেই বোঝা যায় যে আমাদের কর্মীদের মনোবলটা আছে, তারা বাঁচতে চায় এবং বাঁচাতে চায় মানুষকে। আপনাকে অনেক ধন্যবাদ। এই দুজন অতিথি আমার কাছে আমার খুব প্রিয় দুজন ব্যক্তিত্ব, আমি তাদেরকে আজকে আমার সাথে পেয়ে অনেক অনেক আনন্দিত। দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানটি দেখার জন্য। আপনাদের নিজেদের টাইম লাইন অবশ্যই আপনারা শেয়ার করবেন, এবং অন্যান্য অনুষ্ঠানগুলো দেখার জন্য আমার যে গ্রুপ আছে, আমাদের ফেস দ্য পিপলের যে পেজ আছে, এবং ফেস দ্য পিপলের একটি নতুন করে ঘোষণা দিচ্ছি যে আমরা ফেস দ্য পিপল থেকে সব প্রবাসীদেরকে নিয়ে একটি নতুন এপিসোড চালু করছি আগামী সপ্তাহ থেকে, যেখানে ফেস দ্য পিপলের আওতাধীন বা পরিবারের সদস্য যারা বিভিন্ন দেশে রয়েছেন প্রবাসী হিসেবে, তাদের বিভিন্ন ধরনের চলমান সমস্যাগুলি নিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো। আপনারা অবশ্যই যারা প্রবাসী আছেন, যাদের সমস্যা আপনারা নিয়ে আছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে আমরা এই অনুষ্ঠানে এনে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য সরকার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের এই অনুষ্ঠানের আমি যারা দর্শক ছিলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই আপনারা সুস্থ থাকবেন। করোনা মহামারীর কালে নিজেরা অবশ্যই সামাজিক দূরত্ব থেকে শুরু করে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে প্রদীয় ইনস্ট্রাকশন আছে সেগুলি মেনে চলবেন। আর দুজন অতিথিকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আমি অন্যান্য দল থেকেও যারা নীতি নির্ধারণ পর্যায়ের যারা সিনিয়র নেতারা আছেন তাদেরকেও এই অনুষ্ঠানে আমি ইনভাইট করে আনবো। আজকের এই অনুষ্ঠান এই পর্যন্ত আপনাদের দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ দুজন অতিথি আপনাদেরকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। টুকু ভাই, সেলিমা আপা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।